হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি জি ম্যাপের ওপর অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপের ওপর একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ক্লাস করো তোমরা জানো যে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম এই জি ম্যাপটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তার প্রোফাইল কিভাবে অঙ্কন করতে হয়। সেই প্রোফাইল অঙ্কন করার প্রসেস সমস্ত ডিটেলস একের পর এক আমি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের ডিসকাস করার কথা ছিল অ্যাপারেন্ট ডিপ অ্যান্ড ট্রু ডিপ মেজারমেন্ট এবং এই ম্যাপটার যে প্রোফাইল আমরা অঙ্কন করেছি সেটার বেসিসে ইন্টারপ্রিটেশন। তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল হয়েছিল সেই প্রোফাইলে তৈরি অ্যাপারেন্ট ডিপ আর এই ম্যাপ থেকে পাওয়া ট্রু ডিপ কিভাবে আমরা নির্ণয় করব। দেখো, ফার্স্টেই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা যেটা হচ্ছে ট্রু ডিপ হচ্ছে ক্যালকুলেটিভ, মানে ফর্মুলার মাধ্যমে আমাদেরকে বার করতে হয়। অন্যদিকে যেটা অ্যাপারেন্ট ডিপ সেটা আমরা ডিরেক্ট চাঁদার মাধ্যমে মেপে মেজারমেন্ট করতে পারি। ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে ট্রু ডিপ কী করে মেজার করতে হয়, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমাকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে এই যে দুটো স্ট্রাইক লাইন আমি টেনেছিলাম, একটা হচ্ছে তোমাদের এই 600 আর একটা হচ্ছে 700 কন্ট্রোলের ওপর দিয়ে টানা দুটো স্ট্রাইক লাইন তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমাদের সেকশন লাইন অর্থাৎ এবিকে এই সেকশনে ডিভাইড করেছে, রাইট? ক্রস করে বেরিয়ে গেছে। এবার ফার্স্ট কাজ যেটা ট্রু ডিপ মেজারমেন্টের ক্ষেত্রে আমার প্রথম পদক্ষেপ কি করব, এই সেকশন লাইন বরাবর যেখান দিয়ে স্ট্রাইক লাইনগুলো কাট করবে তার মাঝের যে গ্যাপটা বা তার মাঝের যে ডিস্টেন্সটা সেটা আমি স্কেলে মেপে নেব। এবার একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কিন্তু যা কিছু করছি সবটাই ইঞ্চে। তো যখন আমরা এই মাপটা নেব এই দুটো স্ট্রাইক লাইনের মাঝে যে গ্যাপটা তার যে মাপটা নেবো সেকশন লাইনের ওপর সেটাও কিন্তু আমরা ইঞ্চে নেবো। তো স্কেলে আমরা ইঞ্চের দিকে মেজার করে নেবো যেটা কত ইঞ্চ গেছে। দেখো এখানে যদি আমি বসাই দুটোকে দেখতে পাচ্ছ 0.9 ইঞ্চ গেছে। দেখেছো এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আমার 1 ইঞ্চের থেকে একটু আগে, এটা 0.9 ইঞ্চ হচ্ছে। এখানে আমি লিখেছি দেখো 0.9 ইঞ্চ হচ্ছে এবি রেখাংশের ওপর স্ট্রাইক লাইন দুটির মাঝের দূরত্ব। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে গিয়ে আমরা কি করব, এখানে আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখো, ট্রু ডিপের ফর্মুলা হচ্ছে tan টু দি পাওয়ার -1 ইন্টু ভ্যালুটা কত, আমাদের যে স্কেলের ভ্যালু থাকবে সেটার 0.1 ইঞ্চের ভ্যালু। 0.1 ইঞ্চে যেহেতু আমাদের দেখো এটা কত 1 ইঞ্চ রিপ্রেজেন্ট করছে 1000 ফিট, তাহলে এই দুটোর মাঝে আমার গ্যাপ কত ছিল, দুটো স্ট্রাইক লাইনের মাঝে 600 আর 700, তো তার 100-র গ্যাপ। 100-র গ্যাপ 100 ফিটের গ্যাপ। 100 ফিট কত রিপ্রেজেন্ট করবে, যদি 1000 ফিট 1 ইঞ্চকে রিপ্রেজেন্ট করে তাহলে 100 ফিট রিপ্রেজেন্ট করছে 0.1 ইঞ্চকে। আমি এভাবে লিখতে পারি 0.1 ইঞ্চ ইকুয়ালস টু 100 ফিট, রাইট? তো 0.1 ইঞ্চ যদি 100 ফিট হয় তাহলে এই 100 ফিট 0.1 ডিভাইডেড বাই আমি যেটা স্কেলে বার করেছি 0.9 ইঞ্চ বেরিয়েছে দুটো ডিপের মাঝের দূরত্ব, দুটো স্ট্রাইক লাইনের মাঝের দূরত্ব, ঠিক সেই ভ্যালুটা ব্র্যাকেট দিয়ে ডিগ্রি। এবার এটা ক্যালকুলেটরে কিভাবে বার করছি সেটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। এখানে আমি যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে 0.1 ডিভাইড 0.9, যে ভ্যালুটা বেরোবে সেটা শিফট দেবে প্রথমে, তারপর tan, তবে tan -1 আসবে। অ্যান্সার যেটা আমার অ্যান্সার বেরিয়েছে ইকুয়ালস টু দিয়ে ডিগ্রি প্রেস, এই বেরিয়ে গেল আমার ভ্যালু। তাহলে ভ্যালু আমার কত বেরোলো, আমি লিখবো এখানে 6 ডিগ্রি 20 মিনিট 24.69 সেকেন্ড। এইটা হয়ে গেল আমার ট্রু ডিপের ভ্যালু। তাহলে ট্রু ডিপটা কী করে বার করলাম বুঝতে পেরেছো। এবার চলে যাবো অ্যাপারেন্ট ডিপ। এটাই হচ্ছে আসল ট্রু ডিপ বার করার প্রসেস, কিছুই না, দুটো স্ট্রাইকের মাঝে সেকশন লাইন বরাবর
কতটা ইঞ্চে গ্যাপ হয়েছে সেটা ফার্স্ট মেজার করা, তারপর স্কেল ওয়াইজ সেটাকে ডিভাইড করা অ্যান্ড শিফট ট্যান দিয়ে সেই ভ্যালুটা দিয়ে ডিগ্রি প্রেস করলেই আমার অ্যান্সার চলে আসছে। এবার হচ্ছে অ্যাপারেন্ট ডিপ, এটা তো খুবই সহজ, এটা কিছুই করতে হবে না, জাস্ট দেখে নাও। এই যে আমি ড্রয়িংটা করেছিলাম এইটা আমার ডিপ ছিল, আমার প্রোফাইলে এটা আমার ডিপ ছিল, তো এখানে আমাকে প্রোটেক্টর বসাতে হবে। নর্মালি প্রোটেক্টরটা বসাবো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা 0 ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রিটা এখানে বসিয়ে লাইনের সাথে মেজার করে একদম ইকুয়াল করলাম। দেখো আমার ভ্যালু কত আসছে, 6 ডিগ্রি, রাইট? এটা 6 ডিগ্রি তো আমার ভ্যালু এসছে ডিপের 6 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ছোট্ট করে এখানে লেখা থাক 6 ডিগ্রি, আর এখানেও আমি লিখে দিলাম 6 ডিগ্রি। এবার একটা জিনিস বলি, আমি কি করে বুঝবো আমার প্রোফাইলটা ম্যাপ ওয়াইজ ঠিকঠাক হলো না ভুল হয়ে গেল? সেটা বোঝার একটা খুব সহজ উপায় হচ্ছে, সবসময় মাথায় রাখবে এই যে অ্যাপারেন্ট ডিপের ভ্যালু সেটা ট্রু ডিপের থেকে কম হয় যদি ইউনিক লাইন স্ট্রাকচার হয়। তাহলে কি বললাম, যদি ইউনিক লাইন স্ট্রাকচার হয় তাহলে কিন্তু নর্মালি অ্যাপারেন্ট ডিপের ভ্যালু ট্রু ডিপের থেকে কম আসবে। আমার দেখো এখানে ট্রু ডিপের ভ্যালু বেরিয়েছিল 6 ডিগ্রি 20 মিনিট সামথিং, কিন্তু অ্যাপারেন্ট ডিপে সেটা 6 ডিগ্রি এলো, তার মানে কি আমার ভ্যালুটা কম বেরিয়েছে, তার মানে আমার আঁকা ঠিক আছে। বোঝাতে পারলাম কিভাবে একটা জিওলজিক্যাল ম্যাপের ক্ষেত্রে ট্রু ডিপ আর অ্যাপারেন্ট ডিপ মেজার করব। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার একটা জিনিস বলি, পরবর্তী আমি ম্যাপ আরও করাবো ফোল্ডেড ম্যাপের ওপর, তখন দেখবে যে একটা স্ট্রাইক তো নয়, সেখানে ধরো এরকম ডিপ 3টে বেরোচ্ছে, 2টো ডিপ বেরোচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করবে সেটা ইউনিক লাইন আর ফোল্ডেড স্ট্রাকচার বা সেই লেয়ারগুলো কীরকমভাবে অবস্থান করছে তার উপর। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবে যে অ্যাপারেন্ট ডিপের ভ্যালু ট্রু ডিপের থেকে কম হচ্ছে। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট স্টেজ। এবার আমরা ডিসকাস করব কিভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হয় এই ম্যাপটার সাপেক্ষে। দেখো, যে কোনো ধরনের রিপ্রেজেন্টেশনের মধ্যেই ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্ট্যান্ট, আর যদি সেটা ম্যাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। জিওলজিক্যাল ম্যাপ আমি তোমাদের আগেও বলেছি, জিওলজি তথা জিওগ্রাফির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটাতে আমরা অনেক কিছু একসাথে বুঝতে পারি। তাই যখন আমরা জিওলজিক্যাল ম্যাপের ইন্টারপ্রিটেশন লিখব, প্রতিটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এই প্রতিটা পয়েন্টের গুরুত্ব সমানভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যা কিছু ম্যাপে রয়েছে প্লাস আমি যে প্রোফাইল লিখেছি সেই সবটা আমাদের এই ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে ডেসক্রাইব করতে হবে। ওকে, সেই জন্য এই ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনটা বোঝা খুব দরকার। কিভাবে লিখবে, কতটা লিখবে, কি লিখবে, কি লিখতে হবেই, আর কি না লিখলেও চলবে, সব কিছুই আমি আজকে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। আর একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু জিওলজিক্যাল ম্যাপের যে স্ট্রাকচার ইন্টারপ্রিটেশন দেখাচ্ছে এই পুরোটা যদি তোমরা করে আসতে পারো, প্রায় সম্পূর্ণ নাম্বার পাওয়া থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। কারণ এই ইন্টারপ্রিটেশনটা যেরকম প্রোফাইল আঁকাটা ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইন্টারপ্রিটেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক ইন্টারপ্রিটেশনে আমি কী লিখেছি। ফার্স্টেই দিতে হবে একটা ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশানে কী রয়েছে দেখো, অ্যালং দ্য মিডল অফ দ্য ম্যাপ টু determine the relationship of landforms with geological formations. AB line from southwest to northeast almost follows the true dip of the bedrock. বেডরক ওয়াইজ যেরকমভাবে অবস্থান করছে সেরকম অনুযায়ী দেখো আমরা এবি সেকশন লাইনটা টেনেছি, তাই এই কথাটা লেখা হয়েছে। দ্য ম্যাপ স্কেল ইজ, এবার ম্যাপ স্কেল কত ছিল সেটা লিখছি, 1 inch রিপ্রেজেন্টেড 1000 feet. রক লেয়ার্স আর ডাউন অ্যাসেন্ডিং টু অ্যাপিয়ারেন্ট ডিপ, মানে অ্যাপিয়ারেন্ট ডিপের থেকে কিন্তু ট্রু ডিপের ভ্যালুটা বেশি হচ্ছে, এটা এখানে বোঝানো হয়েছে। এবার হচ্ছে জিওলজিক্যাল সিরিজ, যে সিরিজের ওপর বেস করে তোমার ম্যাপটা আঁকা হয়েছে এবং সেই ম্যাপের বেসিসে তুমি প্রোফাইলটা এঁকেছো। কি বলছে দেখো এখানে, দ্য ইয়ংগেস্ট রক লেয়ার ইন দিস রিজিয়ন আপার সেল। যদি আমি ওপরের দিকে, ডেফিনেটলি আমরা কি জানি গভীরতা নিচ থেকে ওপরের দিকে যত আমি উঠবো তত আমার ওপরের লেয়ার পাবো। তো ওপরের লেয়ারে আমি দেখতে পাচ্ছি আপার লেয়ার হিসাবে কে অবস্থান করছে ম্যাপে, না আপার লেয়ার হিসাবে অবস্থান করছে আপার সেল। অ্যান্ড দ্য ওল্ডেস্ট রক লেয়ার ইজ দ্য লোয়ার সেল, রাইট? যদি তুমি ম্যাপটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর কি বলছে, ফ্রম বটম টু টপ দ্য সিরিজ অফ দ্য সেডিমেন্টারি রক্স লেয়ার্স আর লোয়ার সেল, তারপরে হচ্ছে লোয়ার স্যান্ডস্টোন, তার উপরে অবস্থান করছে মাডস্টোন, তার উপরে আপার স্যান্ডস্টোন অ্যান্ড তার উপরে আপার সেল। যেভাবে যে সিকোয়েন্সে ম্যাপের মধ্যে আমার বেডগুলো রয়েছে সেগুলো আমি লিখে দিলাম। এবার যেটা দেখাচ্ছি দেখো, দ্য সাকসেশন অফ বা সিকোয়েন্স অফ
stages of geological formation and layering is showing below. এটা একটা আমরা ছকের মাধ্যমে দেখাবো, তাহলে দেখতেও সুন্দর হবে, তোমার লিখতেও কম সময় লাগবে এবং রিপ্রেজেন্টেশনেও সুবিধা হবে। দেখো কি বলছি, ফরমেশনের ফার্স্টেই কলামে আমরা দেখতে পাচ্ছি এটা কি সিরিজ ম্যাপ, সিঙ্গেল সিরিজ ম্যাপ, সেটা আমি লিখে দিয়েছি। এটা ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে, সেক্ষেত্রে সিরিজে যে নামগুলো থাকবে সেগুলো এই ফরমেশন কলামে মেনশন করা হবে। নেক্সট সেডিমেন্টারি রক, পুরোটাই আমার কি রয়েছে, সেডিমেন্টারি রক্সের ওপর বেসিস করে রয়েছে। তো আমি ম্যাপ ওয়াইজ যেরকম পরপর লেয়ারে সেডিমেন্টারি রক্সগুলো রয়েছে তার নামগুলো লিখেছি এবং তার পাশে তার সিম্বলগুলো মেনশন করে দিয়েছি। এবং সব শেষে কলাম, লাস্ট কলামে দেখিয়েছি সাকসেশন অফ বেড, কোনটা ইয়ংগেস্ট বেড এবং কোনটা ওল্ডেস্ট বেড সেটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে রিলেশন অফ দ্য রক গ্রুপ অ্যাট ডিফারেন্ট এরাস। দেখো এখানে প্রথমত ডিফারেন্ট এরা কিছু নেই, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা সিঙ্গেল সিরিজ ম্যাপ। তাও এখানে রকের যে লেয়ারিংটা হয়েছে তার রিলেশনশিপটা আমরা এখানে ছোট্ট করে লিখে দিয়েছি। দেখো কি লিখেছি, অ্যাজ দ্য রকস লেয়ার ওয়্যার সাকসেসিভলি ডিপোজিট ইন দ্য সেম এরা, যেটা তোমাদের বলছিলাম, each rock layer in this region is placed on top of each other as the tectonic forces equally affected on both sides। তোমরা এখানে ম্যাপে দেখলে দেখতে পাবে দুদিকেই প্রায় সমান চাপ দেওয়ার ফলে যে ভাঁজগুলো সৃষ্টি হয়েছে বা যে ফোল্ডগুলো, যে বেন্ডগুলো সৃষ্টি হয়েছে তার বাহুগুলোর প্রায় অবস্থান একই রকম হয়েছে। তো সেটাই এখানে লেখা হয়েছে, the rock layer is straightly composed and simple folds are formed. Uplift and subduction zone extend to north south portion। আমরা দেখতে পাচ্ছি যে ওপরে ওঠা বা ঊর্ধ্বভঙ্গও দেখা যাচ্ছে, আবার অধভঙ্গও দেখা যাচ্ছে নর্থ অ্যান্ড সাউথের বেসিসে। The amount of depth of the rocks arms on the both of the ascending and descending side are the not same। আমরা যদি ডিপ মেজার করি প্রতিটা ভাঁজের, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুই অর্ডারের ক্ষেত্রেই বাহু, ভাঁজের যে দুটো করে লিম্ব রয়েছে বা বাহু রয়েছে বা আর্ম রয়েছে সেগুলো কিন্তু দুরকম কোণে হেলে থাকার জন্য এগুলো কিন্তু সেমভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে কম পেয়ে ডিসেন্ডিং অর্ডারটাই বেশি পাচ্ছি। আর কি বলছে দেখো, টোপোগ্রাফি ইন রিলেশন দ্য স্ট্রাকচার সেভারাল বেডিস ফর্মড ইন দিস রিজিয়ন মেন হেয়ার উই ক্যান ফাউন্ড বেন্ডস অল ওভার দ্য ভ্যালিস। এই যে পুরো ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, পুরো ম্যাপটার মধ্যে ভাঁজ বা বেন্ড ছাড়া আর কিছুই সেভাবে চোখে পড়ছে না। আর কি জিওলজিক্যাল হিস্ট্রি, দ্য এরা শোজ অন দ্য জিওলজিক্যাল ম্যাপ ইজ কম্পোজড অফ সেডিমেন্টারি রক্স অ্যাজ রেজাল্ট অফ দ্য গ্র্যাজুয়াল accomplished the sediment in a mountain environment for the very long period of time in a geological period। আমরা দেখতে পাচ্ছি সবটাই সেডিমেন্টারি রক এবং মাউন্টেনের মতোই ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। তো খুব সহজেই বলা যায় যেটা বহু বছর ধরে সেডিমেন্ট ডিপোজিট হতে হতে সৃষ্টি হয়েছে, রাইট। আর কি বলছে, দ্য রক ফর্মেশন প্রসেসড বিগিনিং আন্ডার দ্য প্রেশার অ্যান্ড হিট অফ দ্য ওভারলেইং সেডিমেন্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি সেল স্যান্ডস্টোন অ্যান্ড মাডস্টোন। তো এখানে সেলের আপার লেয়ার লোয়ার লেয়ার দুরকম দেখা যাচ্ছে, সেমভাবে স্যান্ডস্টোনের ক্ষেত্রেও আপার লেয়ার দুরকম, আপার লেয়ার এবং লোয়ার লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, আর মাডস্টোনের ক্ষেত্রে একটাই লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এইভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হয়। আশা করছি ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবে, কি কি টপিক উল্লেখ করতে হবে, কি কি জিনিসকে মেনশন করতে হবে সেটা আমি বোঝাতে পেরেছি। এইভাবে প্রতিটা ম্যাপের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন লিখবে। এর পরের ম্যাপটা আমি ফোল্ডেড স্ট্রাকচারের উপর দেখাবো, একটু জটিল ম্যাপ দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সেটার ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আবারও বলে দিচ্ছি, প্র্যাকটিক্যালের ওপরে যা কিছু হয়েছে তার সমস্ত লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক আউট করে নিও। আর থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যদি কোথাও কোনো নোটসের প্রয়োজন পড়ে, কোনো টপিক বুঝতে অসুবিধা হয়ে থাকে বা মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য তোমরা মনে করে থাকো, আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো চলো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন একটা জিওলজিক্যাল ম্যাপ নিয়ে কথা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।